তো ঠিক আছে, আজকে চলে যাব প্রথম ঘন্টার গল্প শুনতে। নিয়মিত যেরকম থাকে আমাদের প্রতি ঘন্টার গল্প, সেটা তো আছে। চমৎকার একটি গল্প নিয়ে আজকে হাজির হচ্ছে সেতু, সত্যজিৎ রায়, যার নাম হচ্ছে বঙ্কু বাবুর বন্ধু। চলুন প্রথম ভাগের প্রথম পর্ব, প্রথম গল্পের প্রথম অংশটুকু শুনবো, তারপরে ফিরে এসে বাকিটা শুনবো। সঙ্গে থাকবেন। বঙ্কু বাবুকে কেউ কোনোদিন রাগ করতে দেখেনি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কিরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা কি যে করবেন, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর তিনি কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল বা বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পেছনে লাগা, ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে কাবের আঠা মাখিয়ে রাখা, কালী পুজোর রাতে তার পেছনে ছুঁচোবাজি ছেড়ে দেয়া, এসবই এই 22 বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাকারি দিয়ে বলেছেন, ছি। এর একটা কারণ অবশ্য এই, তিনি যদি রাগটাগ করে মাস্টারি ছেড়ে দেন, তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হলো, ক্লাস ভর্তি দুষ্ট ছেলের মধ্যে দু একটা ভালো ছাত্র প্রতিবারেই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্প ছলে দেশি বিদেশি আশ্চর্য সব ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প, সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার বলতে পারেন। শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার আর না। কারণ ছাত্রদের টিটকেটি গা শোয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে, সেটা সত্যি মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন 2 মাসও হয়নি ভূতের কথা হচ্ছিল। বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি জানি হলো, হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই। আর যায় কোথায়, এমন সুযোগ কি এসব লোক ছাড়ে? রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতে হলো। মৃত্যুদের তেঁতুল গাছটার তলায় কে এক লিকলিকে লম্বা লোক ভুষো টুসো মেখে অন্ধকারে তার পিঠের উপর পড়লো ঝাঁপিয়ে। এই আড্ডারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্য পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল বেশ। 3 দিন ঘাড়ে ব্যথা ছিল। আর সবচেয়ে যেটা বিশ্রী, তার নতুন পাঞ্জাবিটা কালি টালি লেগে ছিঁড়ে টিরে একেবারে একাকার হয়ে গিয়েছিল। ঠাট্টার কি রকম রে বাপু। এছাড়া ছোটখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই থাকে। এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো, আরো এমন অনেক কিছু। কিন্তু তাও আড্ডায় আসতে হয়, না হলে শ্রীপতিবাবু কি ভাববেন। একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার, তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন, একজন থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগড় করা চলবে, নইলে আর আড্ডা। ডাকো ডাকো বঙ্কু বিহারীকে। আজকে আড্ডার সুর ছিল উচ্চ গ্রামের।
অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। মাস তিনেক আগেও একবার ওইরকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডার বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট। খটকা না ফোসকা এই গোছের কি যেন একটা নাম। সেটা নাকি 400 মাইল উপর দিয়ে বন বন করে পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন। তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান। কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিচ্ছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে তেমন কেউ কিছুই জানে না, তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না বা বললে পুলিশেও ধরে না, তাই সবাই ফোরন দিচ্ছে। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাপু, এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোখা মাথা কামানো আমাদের শোভা পায়? আমাদের কাছে ও যা ওই সাপের মাথার মনিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখছো তাই নিয়ে খবরের কাগজে লিখছে, আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পান চিবুতে চিবুতে বাহাবা দিচ্ছ। যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই পাওনা। রামকানাইয়ের বয়সটা কম, সে বলল, আমার না হোক, মানুষের তো সবার উপর তো মানুষ সত্য নাকি? চণ্ডীবাবু বললেন, রাখো রাখো যত সব মানুষ, তো কি বাদর বানাবে স্যাটেলাইট? মানুষ ছাড়া আর আছে কি? নিধু মুক্তার বললেন, আচ্ছা বেশ, তোমাদের ওই স্যাটেলাইটের কথা ছেড়ে দিলাম, তাতে না হয় লোক টোক নেই, কেবল একটা যন্ত্র পাকাচ্ছে, তা সে তো লাঠিও খায় নাকি, সুইচ টিপলে পাকাও ঘোরে। যাকে, কিন্তু রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলা নয় ভায়া, কি বুঝছো? চণ্ডীবাবু নাকশিটকে বললেন, রকেট? রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি? রকেট তাও বুঝতুম যদি, হ্যাঁ এই আমাদের দেশেই তৈরি হলো, ঘরের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদাতে দেতাক করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম, তাও একটা মানে তো হতো নাকি? রামকানাই বলল, ঠিকই বলেছেন, আমাদের কাছে রকেটও যা, ঘোড়ার ডিমও তো তাই। ভৈরব চক্রবর্তী বললেন, ধরো যদি অন্য গ্রহ থেকে একটা কিছু পৃথিবীতে এলেই বা কি, তুমি আমি তো সেটাকে দেখতে পাবো না। আড্ডার সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন। এরপর তো আর কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরে বললেন, ধরুন যদি এইখানে আসে। নিধুবাবু অবাক হবার ভান করে বললেন, বেকা আবার কি বলছে এসব? কে আসবে এখানে? কোত্থেকে আসবে? বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন, অন্য গ্রহ থেকে কোনো লোকটোক। ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন, বাহ বঙ্কু বিহারী বাহ, অন্য গ্রহ থেকে লোক আসবে এখানে, এই গন্ডগ্রামে। লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, মায় কলকাতাও নয়, একেবারে এই কাকুর গাছে। তোমার শক্ত কম নয় হে বাপু। বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো, সেটা আর এমন কি অসম্ভব? বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা, অত যদি হিসেব করে নাই আসে। কাকুর গাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনই সম্ভব। শ্রীপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি। এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো, বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই, তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না। তাদের তো খেয়ে দেয়ে কাজ নেই, আর অত বোকা তো তারা নয়। আমার বিশ্বাস তারা সাহেব, এবং এসে নামবে ওই সাহেবদের দেশে পশ্চিমে, বুঝেছো?
এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিধু মুক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছে। বঙ্কু বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক। কি বলো নিধু? ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি? নিধু মুক্তা সায় দিয়ে বললেন, ঠিক ঠিক, বুদ্ধি বলো আর চেহারা বলো, যাই বলো, বেকা একেবারে আইডিয়াল, বুঝছো? রামকানাই বলল, একেবারে জাদুঘরে কিংবা চিড়িয়াখানা রাখার মতো। বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কম কি? ওই তো শ্রীপতি বাবু, উটের মতো থুতনি, আর ওই যে ভৈরব চক্রবর্তী, কচ্ছপের মতো চোখ, ওই নিধু মুক্তার ছুঁচো, রামকানাই ছাগল, আর চণ্ডীবাবু চামচিকে। চিড়িয়াখানা যদি রাখতে হয় তো বঙ্কুবাবুর চোখে জল এলো। তিনি উঠে পড়লেন। আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে এটাই ভেবেছিলেন, হলো না। মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। সে কি, উঠলে নাকি? শ্রীপতি বাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ, রাত হলো। কই রাত? কাল তো ছুটি, বসো চা খাও। না, আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু। রামকানাই বাবু বললেন, দেখবেন বঙ্কুদা, আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু ভূতেরও বাড়া। বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চা ঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তার নিজের হাতে আলো ছিল না, শীতকাল, তাই সাপেরও ভয় নেই। তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা। এ পথে এমনিতে খুব কেউ একটা আসে না, কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান। কিছুক্ষণ থেকেই তার কেমন জানি খটকা লাগছিল। অন্যদিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব, কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন না। হঠাৎই খেয়াল হলো যে বাঁশবনে আজ ঝিঝি ডাকছে না, একদমই না। সেইটাই শুধু তফাৎ। অন্যদিন যতই বনের ভিতরে ঢোকেন ততই ঝিঝির ডাক বাড়ে, আজ ঠিক তার উল্টো। তাই এমন থমথমে ভাব। ব্যাপার কি? ঝিঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি? ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যেখানের ফাঁকাটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা, আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো। কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলেন। কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যেন ধরাছোঁয়ার বাইরে। হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ। বঙ্কুবাবুর গা একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বশে তিনি এগিয়ে চললেন। ডোবা থেকে 30 হাত দূরে বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন। একটা অতিকায় উপুর করা কাচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে, এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভিতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকে বনকে আলো করে দিচ্ছে। এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি। অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থেকে বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয়।
অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠে নামে, কাছের ঢিবিটা তেমনই উঠছে নামছে। বঙ্কুবাবু ভালো করে দেখার জন্য হাত চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। আর তারপর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে। তার শরীরে আর শক্তি নেই, তিনি না পারেন এগোতে, না পারেন পিছুতে। কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগা শব্দটা। Airtel presents Kuasha. 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 শুনব গল্পের দ্বিতীয় পর্ব। তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলার চিৎকার এলো। বঙ্কুবাবু চমকে গিয়ে এ আবার কি ভাষা রে বাবা, আর যেই বলছে সেই বা কোথায়? দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধড়াস করে উঠল। এই যে ইংরেজি, হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ঢোক গিলে বলে উঠলেন, আই এম বঙ্কুবিহারী দত্ত স্যার, বঙ্কুবিহারী দত্ত। প্রশ্ন এলো, বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন, নো স্যার, বেঙ্গলি কায়স্থ স্যার। একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো, বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বললেন, নমস্কার। বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের বাঁধনগুলো যেন আপনা থেকে আলগা হয়ে গেল। তিনি ইচ্ছা করলেই পালাতে পারেন, কিন্তু পালালেন না, কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাচের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে। সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথম একটা মসৃণ বলের মতো মাথা, তারপর একটা অদ্ভুত প্রাণীর মতো সমস্ত শরীর। লিকলিকে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা। মুখের মধ্যে কান ও নাকের জায়গা দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো। লম্বা চুলের লেশমাত্র নেই। হলদে গোলগাল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে। লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার 3 হাত দূর থেকে তাকে এক দৃষ্টে দেখতে লাগলো। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকে জোর হয়ে গেল। প্রায় 1 মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল, তুমি মানুষ? বঙ্কুবাবু বললেন, লোকটা বলল, এটা কি পৃথিবী? বঙ্কুবাবু বললেন, ঠিক ধরেছি, যন্ত্রপাতিগুলো গোলমাল করছে। যাবার কথা ছিল প্লুটোয়, একটা সন্দেহ ছিল মনে, তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম। যখন দেখলাম তুমি উত্তর না দিলে, তখন বুঝতে পারলাম যে পৃথিবীতে এসে পড়েছি। দণ্ডশ্রম হলো, ছি ছি ছি, এত দূরে এসে। আরেকবার এরকম হয়েছিল, বোধ যেতে বৃহস্পতি গিয়ে পড়ছিলাম। একদিনের তফাৎ আর কি। বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না। তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি হচ্ছিল, কারণ লোকটা সরু সরু আঙ্গুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে। টেপা শেষ করে লোকটা বলল, আমি ক্রেনিয়াস বনের এক মানুষের চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী। এই লিকলিকে 4 ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী?
বললেই হলো। বঙ্কুবাবুর হাসি পেল। লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল। সে বলল, অবিশ্বাস করার কিছু নেই, প্রমাণ আছে। তুমি কটা ভাষা জানো? বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন, বাংলা, ইংরেজি আর হিন্দিটা। মানে আড়াইটে? হ্যাঁ। আমি জানি 14,000। তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই যা আমি জানি না। তাছাড়া আরো 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এই 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? 50। আমার 833। তুমি জানোয়ার খাও? বঙ্কুবাবু সেদিন কালী পুজোয় পাঁঠার মাংস খেয়েছেন, না বলেন কি করে? অ্যাং বলল, আমরা খাই না। বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম। বঙ্কুবাবু ঢোক গিললেন। এই জিনিসটা দেখছো? অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট্ট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সেটায় হাত ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে এলেন। অ্যাং হেসে বলল, এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি। কেউ পারে না। শত্রুকে যখন না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই। বঙ্কুবাবু এবার সত্যিই অবাক হতে শুরু করেছেন। অ্যাং বলল, এমন কোন জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করছে কিন্তু হয়ে উঠছে না? বঙ্কুবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো তার দেখা বাকি। ভূগোল পড়ান, অথচ বাংলাদেশের গুটিগত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি? বাংলাদেশেরই বা কি দেখেছেন? হিমালয়ে বরফ দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুরের বাগানের সেই বট গাছটা পর্যন্ত দেখেননি। মুখে বললেন, অনেক কিছুই তো দেখেনি। ধরুন গরম দেশের মানুষ, তাই নর্থ পোলটা দেখতে খুবই ইচ্ছে করে। অ্যাং একটা ছোট্ট কাঁচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল, চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি। তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই। উপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে। অরোরা বোরিয়ালিস, ওটা কি? ইগলু? ওই পোলার বেয়ারের শাড়ি? ওই পেঙ্গুইনের দল? ওটা কোন বিভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কু চিনলেন সিন্ধু ঘটক। একটা নয়, দুটো প্রচন্ড লড়াই চলছে। মূলর মতো জোড়া দাঁত বের করে একটা আরেকটার গায়ে বসিয়ে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত। পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করলো। অ্যাং বলল, ব্রাজিলে যেতে ইচ্ছে করছে না? বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো পিরানহা মাছ। আশ্চর্য, লোকটা তার মনের কথা টের পায় কি করে? বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকারে লতাপাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা। একপাশে একটা প্রকাণ্ড গাছ, তা থেকে ঝুলছে ওটা কি? সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকোন্ডা, অজগরের বাবা। কিন্তু মাছ কই? ওই যে একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোহাচ্ছে, সার কুমির। তার একটা নড়ে ওঠে, জলে নামবে। ওই নেমে গেল সরাত। বঙ্কুবাবু যেন শব্দটা শুনতে পেলেন, কিন্তু এ কি ব্যাপার? কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন?
কিন্তু এ কি সেই একই কুমির? বঙ্কুবাবু বিস্ফোরিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই, খালি হাড়, আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলছে 5টি দাঁতাল রাক্ষসী মাছ, পিরানহা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না, তার হাত পা কাঁপছে, মাথা ভো ভো করছে। এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ? বঙ্কুবাবু জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। অ্যাং বলল, তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী এবং মানুষ হিসেবে খারাপ নাও। তবে তোমার দোষ হচ্ছে তুমি অতিরিক্ত নিরীহ, তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা, এসব শুধু মানুষ কেন, কোন প্রাণীরই শোভা পায় না। যাক, তোমার সাথে আলাপ করার কথা ছিল না, হয়ে ভালোই লাগলো। তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং আসি। বঙ্কুবাবু বললেন, আসুন অ্যাংবাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব। বঙ্কুবাবুর কথা আর শেষ হল না। চোখের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাসবঞ্চের উপর উঠে অদৃশ্য হয়ে গেল, তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে। রাত হয়ে গেল অনেক। বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন। কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল, এই কিছুক্ষণ আগেও তিনি সেটা উপলব্ধি করতে পারেননি। কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেনি, তারই একজন লোক তো নয়, অ্যাং, তার সঙ্গে এসে আলাপ করে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত! সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয়, কেবল তার সঙ্গে। তিনি শ্রী বঙ্কবিহারী দত্ত, কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল এবং বাংলা শিক্ষক। আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয়। পরদিন রবিবার, শ্রীপতি বাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে, তবে নেহায়েতই নগণ্যের পর্যায়ে। বাংলাদেশের মাত্র 2-1টা জায়গা থেকে আলোটা দেখতে পাবার খবর এসছে, তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজ পঞ্চাঘোষ আড্ডায় এসেছেন। তার 40 বিঘের বাঁশবনের মধ্যে যে ডোবাটা আছে, তার চারপাশে 10টা বাঁশঝাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। এই বিষয়ে কথা হচ্ছিল, এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন, আজ বঙ্কুর দেরি কেন? তাই তো এতক্ষণ কারোরই খেয়াল হয়নি। নিধু মুক্তার বললেন, ব্যাগা কি আর সহজে এমুখো হবে? কাল মুখ খুলতে গিয়ে যা দাবড়ানা খেয়েছে। শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন, তা বললে চলবে কেন? বঙ্কুকে যে চাই। রামকানাই, তুমি একবার যাও তো, দেখি ধরে নিয়ে আসতে পারো কিনা ওকে। রামকানাই চাটা খেয়ে এই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে, এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন বললে অবশ্য কিছুই বলা হলো না। একটা ছোটখাটো বৈশাখী ঝড় যেন একটা বেটে খাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল। তারপর ঝড়ের খেলা। প্রথমে পুরো 1 মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনোদিন শোনেনি, তিনি নিজেও শোনেননি। তারপর সেই হাসি থামিয়ে একটা প্রচন্ড গলা খাকানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা। 1 নম্বর, সেটা সকলের সম্বন্ধেই খাটে। আপনারা সবাই বড্ড বাজে বকেন। যে বিষয় জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2 নম্বর, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই।
দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। নিধুবাবু, আপনি যদি আমাকে বেকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছ্যাদা বলে ডাকবো। আপনাকে সেইটাই মেনে নিতে হবে। আর শ্রীপতি বাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি, কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই। যদি বলেন তো আমার পোষা হুলোটাকে বাঁচিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ওহো, পঞ্চবাবু এসেছেন দেখছি, আপনাকেও খবরটা দিয়ে রাখি। কাল রাত্রে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল। আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি থুড়ি, অ্যাংটি ভারী ভালো। এই বলে বঙ্কুবাবু তার বা হাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে সদর্পে শ্রীপতি বাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সবার কাপড় চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। আর এতে নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদ এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তাদের নামে এখনই আর না বলি, পরে বলি, কারণ হাতে সময় খুব কম। আমরা গতবার যেখান থেকে শুনেছি তারপর থেকে নিশ্চয়ই মনে আছে, তারপর থেকে প্রথম পর্বটি শুনবো, তারপরে ফিরে এসে আবারও কথা হচ্ছে। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। Miau, no cohese. Miau, no cohese. Miau, no cohese. Hello. রেগানের অস্বাভাবিকতা দিন দিন বেড়েই চলেছে। ওর চেহারাও বদলে বসে আছে। সেই রাতে ফাদার ডেমিয়ানের ঠিক ঘুম এলো না। এক ধরনের অবশ আচ্ছন্নতার মধ্যে বিচিত্র এক স্বপ্ন দেখলেন তিনি। যেন তিনি ম্যানহাটনের এক বহুতল ভবনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নিজের রাস্তায় অসংখ্য লোকজন যাওয়া আসা করছে। হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধা রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে ঠিক বুঝতে পারছে না, ঠিক দিশেহারা ভঙ্গি। হঠাৎই বৃদ্ধা ডেমিয়ান ডেমিয়ান করে ডাকতে থাকলো, যেন সে কোনো কারণে প্রচন্ড ভয় পেয়েছে। বৃদ্ধা এবার ছুটতে শুরু করলেন, আর আধো ঘুমের মধ্যে ফাদার ডেমিয়ান মা মা বলে ডাকতে লাগলেন। নিজেরই ডাকে নিজের ঘুম ভেঙে বুঝতে পারলেন এতক্ষণ তিনি তার মাকেই স্বপ্ন দেখছিলেন। মনে হতে টের পেলেন চোখের পানিতে তার বালিশ ভিজে গেছে। এদিকে ক্রিসের বাড়িতে অনেক রাতে কলিং বেল বেজে উঠল। রাত তখন প্রায় 10টা। এত রাতে আবার কে এলো? কার্লকে দরজা খুলতে না দিয়ে নিজেই দরজা খুলল ক্রিস। হ্যালো মিসেস ম্যাকনিল, আমি খুবই দুঃখিত অসময় বিরক্ত করবার জন্য। আমি লেফটেন্যান্ট উইলিয়াম কিন্ডারম্যান, ডিটেকটিভ, হোমিসাইড ডিপার্টমেন্টের। আমার অনেক বড় সৌভাগ্য যে মুখোমুখি আপনার সঙ্গে দেখা হলো। আপনাকে পর্দায় অসংখ্যবার দেখেছি। হ্যালো, তা আমি আপনার জন্য কি করতে পারি বলুন? কিছুই না, একেবারেই কিছু না। রুটিন মাফিক 2-1টা প্রশ্ন করব শুধু। প্রশ্নগুলো কি বাগডেনেন্স সংক্রান্ত? হ্যাঁ, তাই। একটা লজ্জার ব্যাপার, তাই না? বাঘ কি খুন হয়েছে? আর এই জন্যই কি আপনি এখানে এসেছেন? না না, সেসব কিছু না। একজন বিখ্যাত মানুষের মৃত্যু তো, কাজেই পরিচিত 2-1জনকে 2-1টা প্রশ্ন করা, এই আর কি। বার্কের কি টাকা পয়সা কিছু চুরি গেছে? একটা পয়সাও না। অবশ্য
আজকাল এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে, খুন করতে কোনো মোটিভ লাগে না। আসল জিনিস হচ্ছে ড্রাগস, এলএসডি। আজকালকার ছেলে মেয়েদের যা অবস্থা, তা আপনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা মেয়ে। বয়স কত? কয়েকদিন আগে 12 হলো। ও, তাহলে তো আপনার চিন্তার কিছু নেই। বয়স হলেই মুশকিল। দুনিয়ার আগের মতো নেই মিসেস ম্যাকনিল। মহাপ্রলয়ের হাহার বেশি বাকি নেই। জানেন মিসেস ম্যাকনিল, আমি আপনার দ্য এঞ্জেল ছবিটা কতবার দেখেছি? কম করে হলেও 6 বার। আর যতবার দেখেছি হাওমাও করে কেঁদেছি। বড্ড ইমোশনাল ছবি। আচ্ছা, সে যাকে। বার্ক ডেনিংস যেদিন মারা যান, তিনি কি সে রাতে এ বাড়িতে এসেছিলেন? হ্যাঁ। কেন? কখন এসেছিলেন? 7টার দিকে। হ্যাঁ, এখন সব পরিষ্কার। মদ খেয়ে মাতাল অবস্থায় পা ফসকে পানির মতো পরিষ্কার। আচ্ছা, রেকর্ড ঠিক রাখার জন্য আর একটা প্রশ্ন, কটার সময় তিনি বিদায় নিয়েছিলেন? আমি ঠিক জানি না, আমি সে সময় বাসায় ছিলাম না, আমার সাথে ওর দেখা হয়নি। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে তিনি 7টার সময় বাড়িতে এসেছিলেন? শারনের কথা থেকে অনুমান করেছি। শারন স্পেন্সার, আমার সেক্রেটারি। বার্ক যখন এসেছিল তখন ও বাড়িতেই ছিল। শারনকে বসিয়ে রেখে ওষুধ কিনতে বাইরে গিয়েছিল। তাহলে মিস্টার ডেনিংস যখন বাড়িতে ছিলেন তখন বাড়িতে আর কে কে ছিলেন? আর কেউ বাড়িতে ছিল না, আমার মেয়ে রেগান শুধু বাড়িতে ছিল। আপনার বাড়িতে কাজের লোকজন নেই? আছে, উইলি আর কার্ল, ওরা স্বামী স্ত্রী। ওরা তখন বাড়িতে ছিল না। সেদিন আমি ওদের ছুটি দিয়েছিলাম। সেদিনই ছুটি দিয়েছিলেন না প্রায় দেন? প্রায় দেই। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মেয়ে বলতে পারবে যে বার কখন এখান থেকে বিদায় নেন, তাই না? না, ও বলতে পারবে না, ও অসুস্থ। ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ও, সরি টু নো দ্যাট। তার কি অসুখ জানতে পারি? না, আমরা নিজেরাই এখনো জানি না। মিসেস ম্যাকনিল, আমি কার্লকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কার্লকে? আচ্ছা, আমি ওকে রেখে দিচ্ছি। কি প্রশ্ন করতে চান করুন। মিস্টার কার্ল, আপনি কয়টায় বাড়ি ফিরেছিলেন? আমি সিনেমা দেখে বাড়ি ফিরেছি রাত 9:35-এ। ও, তা কি মুভি দেখলেন? লিওর প্লেস থিয়েটারে। ছবিটা শুরু হয়েছে ঠিক 6টায়, শেষ হয়েছে ঠিক 8টায়। শেষ হওয়া মাত্র আমি বাসে উঠলাম। না না, এত সব বলতে হবে না, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন না থাকলেও আমি বলতে চাই, আমি এম স্ট্রিটে বাস থেকে নেমে হেঁটে বাড়ি ফিরেছি। আহা, কে জানতে চাচ্ছে সব? ছবিটা কেমন ছিল সেটা বলুন না। ছবিটা ভালো। ও, ভালো। তা আপনার স্ত্রী, তিনিও কি আপনার সঙ্গেই ছিলেন? না, সে অন্য ছবি দেখেছে। তিনি কি ছবি দেখেছেন? বিটলসদের একটা ছবি। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, আমি উঠি। এত রাতে আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলেছি মিসেস ম্যাকনিল, খুবই দুঃখিত। তা আপনার মেয়ের জন্য কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা করেছেন কি মিসেস ম্যাকনিল? হ্যাঁ, আপনি এখন আসতে পারেন মিস্টার কিন্ডারম্যান। রাত আসলেই অনেক হয়েছে। জি অবশ্যই মিসেস ম্যাকনিল, আমি আজ উঠি। গুড নাইট। ক্রিসদের বাড়ি থেকে বেরিয়ে কিন্ডারম্যান চিন্তিত মুখে গাড়ির দিকে এগোলো। কার্লের আচরণ আর কথাবার্তা সন্দেহজনক লাগছে তার কাছে। গাড়ির ড্রাইভারকে কিন্ডারম্যান বলল মর্গে নিয়ে যেতে। মর্গের 32 নম্বর লকারে বার্ক ডেনিংসের লাশ রাখা আছে, সেটা আরেকবার দেখা প্রয়োজন। কিন্ডারম্যান অনেকক্ষণ ধরে বার্ক ডেনিংসের লাশটার দিকে তাকিয়ে থাকলো।
আগেও সে দু একবার দেখেছে, দুবারই তার ভ্রু কুঁচকে গেছে। বার্ক ডেনিংস এর মাথাটা এমন ভাবে ঘোরানো যেন কেউ মুচড়ে সেটাকে ঘুরিয়ে তাকে মেরেছে। কুৎসিত ব্যাপার। কিন্ডারম্যান মনে মনে বলেই ফেলল, পুলিশের চাকরির মতো খারাপ চাকরি আর নেই। পরদিন বিকেল। ক্রিস একজনের জন্য অপেক্ষা করছিল। অফিস ছুটির সময় সবাই ঘরে ফিরছে, রাস্তাঘাটে প্রচুর ভিড়। ক্রিস এমন ভাবভঙ্গি করছে যাতে কেউ বুঝতে না পারে যে সে কারোর জন্য অপেক্ষা করছে। নতুন একটা পরচুলা আনিয়েছে সেদিন, সেটা পরেই আজ এসেছে। তা না হলে এত ভিড়ের মধ্যে এতক্ষণে কেউ না কেউ দেখে ওকে চিনেই ফেলত। একজনকে এগিয়ে আসতে দেখা গেল তার দিকে। এই কি সেই লোকটার পরনে আধময়লা খাকি প্যান্ট, গায়ে নীল রঙের সোয়েটার। সে ক্রিসের দিকে বারবার তাকাচ্ছে। যে জায়গাটা ক্রিস দাঁড়িয়ে আছে তা একটা নদীর পার এবং অপেক্ষাকৃত নির্জন, কিন্তু লোকটা এত দ্রুত পায়ে এগিয়ে আসছে যে ক্রিসের সন্দেহ হলো তার মতলব ভালো নাও হতে পারে। হ্যালো, আপনি কি মিসেস ম্যাকনিল? আমি ফাদার ডেমিয়ান কারাস। মিসেস মেরিজো আপনার কথা আমাকে বলেছিলেন। আমাকে এভাবে ছুটে আসতে দেখে ভয় পেয়েছিলেন নাকি? ও না ফাদার, আসলে আমার কোনো ধারণাই ছিল না যে কোনো ফাদারকে আমি এই বেশি দেখতে পাবো। আমি প্রথমে বুঝতেই পারিনি যে আপনি ফাদার ডেমিয়ান। আমি আসলে ইচ্ছে করেই পাদ্রির পোশাকটা পরে আসিনি। যাই হোক, মিসেস ম্যাকনিল, হঠাৎ কি এমন দরকার পড়লো বলেন তো যে আমাকে এভাবে ডেকে পাঠালেন, যা আবার খুবই গোপনীয়? শুনলাম আপনি একজন নামকরা সাইকোলজিস্ট। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে নাম করা কিনা জানি না। ফাদার, আমি শুনেছি ফাদারদের কাছে কেউ কোনো গোপন কথা বললে তারা সেটা গোপন রাখেন। আমি যদি আপনাকে খুব গোপন কিছু বলি তবে আপনি কি সেটা গোপন রাখবেন? অবশ্যই রাখবো। কি বলতে চান বলুন। কার উপর যদি শয়তান ভর করে তাহলে সেটা কি করে দূর করতে হয় আপনি জানেন? আমি আপনার কথা ঠিক বুঝলাম না। ধরুন কার উপর শয়তান ভর করেছে। মিসেস ম্যাকনিল, এসব আজকাল হয় না। হয় না? কখন থেকে হয় না? যখন থেকে আমরা জানতে পারলাম মানসিক অসুখ বলে একটা জিনিস আছে। আজকাল অনেক ফাদারই শয়তানের অস্তিত্বে বিশ্বাসই করে না। শয়তানে পাওয়া বা পিশাচে পাওয়া এসব তো অনেক দূরের কথা। আপনি কি সত্যি সত্যি একজন পাদ্রী? বাইবেলও তো মানুষের উপর শয়তানের ভর করার অনেক কাহিনী আছে। যীশু খ্রিস্ট নিজে সেসব শয়তান তাড়িয়েছেন। মিসেস ম্যাকনিল, ওদের আসলে সিজোফ্রেনিয়া ছিল। ওগুলো শয়তান বা পিশাচের কোনো ব্যাপার না। ফাদার, আমার একমাত্র মেয়ের উপর পিশাচ ভর করেছে। আপনি কি কোনোভাবে এটা তাড়ানোর ব্যবস্থা করতে পারেন? আপনি কি এক্সোরসিজমের কথা বলছেন? আপনি জানেন এতে ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। কেন মন্দ হবে কেন? আসলে এক্সোরসিজমের পুরো ব্যাপারটাই খুব সাজেস্টিভ, মনের উপর খুব বড় প্রভাব ফেলতে পারে। তাছাড়া গির্জার অনুমতিও লাগবে, আর সে অনুমতি সহজে পাওয়া যাবে না। প্রথমে ওরা নিশ্চিত হতে চাইবে যে ওর উপরে আসলেই পিশাচ ভর করেছে কিনা, আর সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি কি এক্সারসাইজ করতে পারেন? হ্যাঁ পারি, সব ফাদারই পারে, তবুও গির্জার অনুমতি লাগবে, তাছাড়া হবে না। আপনি কি একবার আমার মেয়েটাকে দেখবেন? নিশ্চয়ই দেখব, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে দেখব। ফাদার, আমি অনেক সাইকিয়াট্রিস্ট আর ডাক্তার দেখিয়েছি, এখন আমার একজন ফাদারের সাহায্য প্রয়োজন। প্লিজ ফাদার, প্লিজ। আচ্ছা চলুন আপনার মেয়েকে দেখে আসি। ডেমিয়ান কারাস নিঃশব্দে হাঁটতে থাকেন। ক্রিসের বাড়ির সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। একটা কিছু যেন অনুভব করলেন তিনি। তার সারা শরীর ঝিমঝিম করে উঠল। কিছু যেন একটা আছে এখানে। অস্বাভাবিক কিছু একটার অস্তিত্ব টের পেলেন তিনি, কিন্তু কি সেটা? এতক্ষণ ক্রিসের অস্থির কথাবার্তা শুনে তার মনে একটা প্রভাব পড়েছে, কিরকম একটা অনুভূতি হচ্ছে তার। নাকি ক্রিসের কথা অনুযায়ী সত্যি কোনো পিশাচ ভর করেছে রেগানের মধ্যে, নাকি সবকিছুই কোনো মানুষের কীর্তি? অথবা হতে পারে ফাদার কারাসের ধারণাই ঠিক, মানুষের মনস্তত্ত্ব পারে না এমন কোনো কাজ নেই।
একটা মানুষ তার বিকৃত মানসিক অবস্থানের মাধ্যমে পুরো পৃথিবীটাকেও ধ্বংস করে দিতে পারে। রেগানের মনেও কি এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা ফাদার কারাসকে ডাকছে? সিঁড়ি দিয়ে রেগানের ঘরের দিকে উঠতে উঠতে যেন অপার্থিব কোনো কণ্ঠ শুনলেন কারাস। ভারী গম্ভীর গলা, ঘৃণা আর ক্রোধ মেশানো। ভ্রু আরো বেশি কুঁচকে গেল তার, কিন্তু তারপরেই হাসির শব্দ, হা হা শব্দে হাসি, একজন বৃদ্ধের ক্রূর হাসি। কি একটা যেন আছে। দরজার হাতল ধরতেই ভেতরের সমস্ত শব্দ থেমে গেল। শুনশান নীরবতা। ঘরের ভেতর ঢুকে অনেকক্ষণ ফাদার কারাস কোনো কথা বলতে পারলেন না। কঙ্কালসার সেই বস্তুটি বিছানায় দড়ি দিয়ে বাঁধা। এটাই কি 12 বছরের রেগান? তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। দৃষ্টিতে বুদ্ধির দীপ্তি খুব স্পষ্টভাবেই বোঝা যায়, কিন্তু কি ভয়ঙ্কর চাহনি। ফাদার ডেমিয়ান কারাস চেয়ার টেনে রেগানের সামনে বসলেন। আগের মতো রেগান তীক্ষ্ণ চোখ দিয়ে তাকে দেখছে। রেগানের মুখে হালকা বিদ্রুপের হাসি দেখা গেল, যেন বহু কষ্টে সে নিজেকে অট্টহাসি থেকে বিরত রেখেছে। ফাদার বন্ধুর মতো হাত বাড়িয়ে নরম সুরে বললেন, কেমন আছো রেগান? আমি তোমার মায়ের একজন বন্ধু। তোমার মা বললেন তুমি অসুস্থ, তাই তোমাকে সাহায্যের জন্য আমি এসেছি। শেষ পর্যন্ত তোমাকে ধরে এনেছে। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করবার জন্য এসেছি। ভালো, আমার এখন কিছু সাহায্যের দরকার। এই মুহূর্তে দড়ির বাঁধনগুলো খুলে দাও তো দেখি। চটপট। ওগুলো তোমাকে খুব কষ্ট দিচ্ছে বুঝি? কষ্ট কষ্ট না, মহা বিরক্তিকর ব্যাপার। কিন্তু বাঁধন খুললে তুমি নিজেকে ব্যথা দিতে পারো রেগান। আমি রেগান নই, আমি রেগান নই। ও, তুমি রেগান নও? আমি বুঝতে পারিনি, আমাদের তো পরিচয়ই হয়নি। আমার নাম ডেমিয়ান ক্যারাস। তোমার নাম? আমি পিশাচ, আমি পিশাচ। শয়তানও বলতে পারো। ভালো, খুবই ভালো। একজন শয়তানের সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগলো। তাহলে কিছু কথাবার্তা হয়ে যাক। কথা বলতে চাও, কিন্তু এরকম হাত পা বাঁধা অবস্থায় আমি কথা বলতে পারি না, বুঝলে? কথা বলার সময় আমার হাত পা নাড়াতে পছন্দ করি। পুরনো অভ্যাস। এখন দয়া করে বাঁধনগুলো খুলবে। তুমি তো শয়তান, তো শয়তান হলে নিজেই তো বাঁধন খুলতে পারো, তাই না? শয়তানের তো অনেক ক্ষমতা। তুমি ইচ্ছে করলে দড়িগুলো শূন্যও মিলিয়ে দিতে পারো। তা পারি, তবে আমি ক্ষমতার নমুনা দেখাতে পছন্দ করি না। ব্যাপারটা তাহলে খুব স্থূল হয়ে পড়ে। আমি সবকিছুতে সূক্ষ্মতা পছন্দ করি, কারণ আমি একজন শিল্পী। বুঝলে? বুঝেছি, কিন্তু শয়তানের তো কাজই হচ্ছে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখা। কাজেই তোমার চেষ্টা করা উচিত আমি যাতে কোনোভাবেই কোনো ভালো কাজ করতে না পারি, তাই না? তোমার বাঁধন খুলে দেওয়াটাও তো একটা ভালো কাজ। ডেমিয়ান কারাস, তুমি দেখছি একটা শিয়ালের মতোই ধূর্ত।
শোনো, তুমি যদি আমার বাঁধন খুলে দাও তাহলে আমি তোমাকে তোমার ভবিষ্যতের সব কিছু বলে দেব। তাই নাকি? ভবিষ্যৎ বলে দেবে? প্রমাণ কি? আমি শয়তান, আমি শয়তান, আমি সব পারি, সব পারি, সব পারি। ঠিক আছে, তাহলে প্রমাণ দাও দেখি। প্রমাণ দিয়েও লাভ হবে না, তোমার মধ্যে বিশ্বাস খুব কম। তুমি তো ঈশ্বরকেও বিশ্বাস করো না। ঠিক আছে, একটা সহজ প্রমাণই না হয় দাও তুমি। আমি তো ভাবছিলাম তোমার জ্ঞানের পরিধি পরীক্ষা করব। আমি এমন কিছু একটা জিজ্ঞেস করব যার উত্তর শুধু শয়তানি দিতে পারে। বলো তো, রেগান এখন কোথায়? এখানেই আছে সে। তাই আমি তাকে দেখতে চাই। ওহে ডেমিয়ান কারাস, তুমি ওর সাথে কিছু করতে চাও নাকি? তাহলে প্যান্ট খুলে চলে এসো না, দড়িগুলো খুলে দাও, তারপর দেখো মজা সে কেমন বুদ্ধি হয়। রেগানের সাথে কথা বলে কি হবে? ও তেমন একটা কথা বলতে পারে না। তার মানে তুমি জানো না, তুমি জানো না রেগান এখন কোথায়। অর্থাৎ তুমি শয়তান নও। শোনো কারাস, তোমাকে আমি কোনো প্রমাণই দেব না, তোমাকে আমি কোনো প্রমাণই দেব না। বিশ্বাস আর অবিশ্বাস এই দুয়ের মাঝে আটকে রাখবো। ওই কুত্তিটার মধ্যেই আমরা এখন অনেকে আছি। তোমার মাও আছে এখানে। তাই আমার মা যদি এখানে থেকে থাকেন তবে তিনি তো আমার ডাকনাম জানেন। বলো তো আমার ডাকনাম কি? সেটা শুনতে হলে তো তোমাকে আমার কাছে আসতে হবে। কাছে এসো, এসো, এসো। না, এখান থেকে বলো। না, আমি বেশ বেশ করে বলবো। আচ্ছা ঠিক আছে, এই যে আসলাম, এখন বলো। রেগান মুখ ভর্তি করে বমি করলো কারাসের উপর, তারপর খিলখিল করে হাসতে লাগলো। কারাস ঘর থেকে বেরিয়ে খুব সহজভাবে হাত মুখ ধুতে বাথরুমে চলে গেলেন। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। ক্রিসের এই দৃশ্য দেখে মরে যেতে ইচ্ছে হচ্ছিল। মুখ কালো করে বসে থাকলো। ফ্রেশ হয়ে ঘরে এসে ক্রিসকে এভাবে দেখে মনে হলো রেগানের থেকেও ক্রিসের মনের অবস্থা এখনো অনেক বেশি খারাপ। তাকে মানসিক শক্তি দেওয়াটা অনেক বেশি জরুরি। ফাদারের মনে হচ্ছে এই পুরোটাই রেগানের মানসিক সমস্যা। মনের উপরে চেপে থাকা গ্লানি থেকে রেগানের মধ্যে দ্বৈত সত্তার সৃষ্টি হয়েছে, আর সেই সঙ্গে আছে মানসিক সমস্যাজনিত হিস্টোরিয়া। প্রতিটা মানুষের মাথায় প্রায় 17 বিলিয়ন কোষ আছে। তারা প্রতিটি সেকেন্ডে 100 মিলিয়ন অনুভূতির আদান প্রদান করে। মাথার প্রতিটি কোষে একটা করে স্বাধীন সত্তা আছে। এই দ্বিতীয় সত্তাটি প্রায় সব ক্ষেত্রে খুব বুদ্ধিমান হয়, যার জন্যই
এগুলো হওয়াটা অসম্ভব কিছু না। কিন্তু ক্রিস এসব যুক্তি মানতে নারাজ। সে এক দৃষ্টিতে চেয়ে আছে ফাদারের দিকে। সে জানে, সে তার মেয়েকে চেনে। তার মধ্যে যত পরিবর্তনই আসুক না কেন, তাকে সে চিনবে। অবিকল রেগানের মতো লক্ষ কোটি মেয়েকে সামনে দাঁড় করিয়ে দিলেও সে তার মধ্য থেকে তার সন্তানকে খুঁজে বের করতে পারবে। কিন্তু উপরের ঘরে হাত পা বাঁধা অবস্থায় যে পড়ে আছে, সে রেগান নয়। এর কিছুতেই রেগান হতে পারে না। শেষমেশ ক্রিসকে কোনোভাবেই বোঝাতে না পেরে রেগানের মেডিকেল রিপোর্টগুলো আর রেগানের আগের কণ্ঠের রেকর্ড করা কিছু টেপ নিয়ে ওই বাড়ি থেকে বের হলেন ফাদার ডেমিয়ান। ঘরে ফিরে একবার কারাস রেগানের জানালার দিকে তাকালেন। তিনি অকারণেই কেমন অস্থিরতা অনুভব করলেন। তার মনে হলো পর্দা ঘেরা ওই বন্ধ জানালাটার ওই পাশ থেকে কেউ একজন তাকে দেখতে পাচ্ছে। অনেকক্ষণ অভিভূতর মতো দাঁড়িয়ে থাকলেন তিনি। বাড়িতে ফিরে অনেকগুলো বই নিয়ে বসলেন তিনি। আজ তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করলেন বিজ্ঞানের সাথে। দেখলেন ভূতে পাওয়া লক্ষণগুলো রেগানের লক্ষণগুলোর সাথে ঠিক মিলে যায়। কিন্তু রেগানের চেহারার বিকৃতি সে তো অসুখের জন্য হতে পারে। তাছাড়া গলার স্বরের পরিবর্তন সে তো যে কেউই করতে পারে। অভিনেতারা নানা রকম নানাভাবে কথা বলে না? ওর মা একজন অভিনেত্রী। মায়ের প্রতিভার ছায়াই হয়তো অনেক গাঢ়ভাবে পড়েছে রেগানের মধ্যে। আবার রেগানের কথাবার্তায় ক্ষুরোধার ছাপ, সেটারও যুক্তি খুঁজে বের করলেন তিনি। দ্বৈত সত্তার আবির্ভাব ঘটলে দ্বিতীয় সত্তাটি সচরাচর বুদ্ধিমান হয়। কারাস কাগজ কলম সরিয়ে রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। রেগানের নিজের গলার যে টেপটি তিনি এনেছিলেন সেটা চালু করলেন। রেগানের গত জন্মদিনে টেপটা করা হয়েছিল তার বাবাকে পাঠানোর জন্য। কি অসম্ভব মিষ্টি গলা! হ্যালো বাবা, আমি কথা বলছি। কিছু মনে আসছে না। মা, কি বলবো? মা বাবাকে কি বলবো? কিছু মনে আসছে না। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি শুনতে পাচ্ছ? আজ আমরা কোথায় গিয়েছিলাম জানো? আচ্ছা দাঁড়াও, প্রথম থেকে বলি। হ্যাঁ, টেপ রেকর্ডারটা বন্ধ করে কারাস সিগারেট ধরিয়ে বারান্দায় এসে বসলেন। তারপর নিজের মনেই বললেন, রেগানের ঘরে যে বসে আছে সে কিছুতেই রেগান হতে পারে না। তার মাথায় একটা পরিকল্পনা এসেছে। শয়তান অবশ্যই তার অস্বাভাবিক ক্ষমতার পরিচয় দেবে যদি সে আসলেই শয়তান হয়ে থাকে। পরদিন সকালে আবার সে ক্রিসের বাড়িতে গিয়ে হাজির হল। ক্রিস রেগানের ঘরের সামনে সিঁড়িতে মাথা নিচু করে বসেছিল। এত ভোরে ফাদারকে দেখে সে খুবই অবাক হল। সেই সাথে ক্রিসের আচরণও খানিকটা অন্যরকম লাগছে। তিনি লক্ষ্য করলেন রেগানের ঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, অস্বাভাবিক নীরবতা। কারাস দরজা খুলে ভিতরে ঢুকলেন। তার পকেটে একটা ছোট্ট পানির বোতল, যে বোতলে ফাদাররা হোলি ওয়াটার রাখেন, আর আছে একটা টেপ রেকর্ডার। ঘরে ঢোকার আগেই সেটাকে অন করে দিল ফাদার। ঘরের ভেতরে তীব্র কটু গন্ধ, নিঃশ্বাসের দম বন্ধ হয়ে আসছে। ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু কারাস নিজের মধ্যে কোনো পরিবর্তন আনলেন না। তিনি তাকালেন বিছানার দিকে। সেই ক্রূর হাসির দেখা পেলেন আবার, চাপা ঘৃণা মাখানো হাসি। কেমন আছো ডেমিয়ান কারাস? ভালো, তুমি কেমন আছো? ভালো, খুব আনন্দে আছি। তোমাকে দেখে আজ খুব আনন্দ হচ্ছে। তা বেশ, পোশাক টোশাক জড়িয়ে এসেছ দেখছি। ঘরে একটু দুর্গন্ধ আছে। তোমার অসুবিধা হচ্ছে না তো? না। তুমি মহামিথ্যুক। শয়তানরা তো মিথ্যাবাদীদেরই পছন্দ করে। তবে আমি যে শয়তান সে খবর তুমি পেলে কিভাবে? কেন? তুমি কি শয়তান নও? মোটেও না। এত সৌভাগ্য কি আর আমার হতে পারে?
তাহলে তুমি কে? আমাকে একটা খুদে শয়তানও বলতে পারো। ভালো কথা, ভূত তাড়ানোর জন্য আজকের দিনটা বেশ চমৎকার, তাই না? তাড়াতাড়ি করো ফাদার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কিন্তু তাহলে তো তোমাকে আরো দ্রুতই চলে যেতে হবে, তা জানো নিশ্চয়ই। ভুল বললে এতে তোমাকেও পাবো আমাদের মধ্যে। নমুনা দেখতে চাও? হ্যাঁ চাই। তবে দেখো, কেমন দেখলে? ভালো, বেশ ভালো। তোমার পরিচয় পেতে আরো ইচ্ছে করছে আমার। এবার বলো তো, তোমার নাম কি? নাম কিছু নেই। কেন? আমার ক্ষমতার সামান্য নমুনা দেখে তোমার মন ভরেনি? তাই আবার করতে পারো? পারি, কিন্তু করবো না। তোমাকে সব সময় খানিকটা সন্দেহের মধ্যে রাখা দরকার। তুমি কি বলতে পারবে আমি ঠিক এই মুহূর্তে কি চিন্তা করছি? তোমার চিন্তায় আমার কোনো আগ্রহ নেই। তার মানে তুমি আমার মনের কথা বলতে পারো না? তা ভাবতে যদি তোমার ভালো লাগে তবে তাই। তুমি যেই হও, সত্যিই খুব অদ্ভুত। তা ঠিক প্রিয় কারাস, খুব সত্যি কথা বলেছ। আচ্ছা বলো তো, আমার হাতের এই ছোট্ট বোতলে এটা কি? এটা কি? এটা হলি ওয়াটার। এবার বলো, বলো এবার তোমার নাম কি? তোমার নাম কি? এটাই কি তোমার নাম? এটা আসলে হলি ওয়াটার ছিল না, এটা ছিল আমার বাড়ির ট্যাপের পানি। তুমি নিজের অজান্তেই প্রমাণ করে দিলে যে তুমি শয়তান নও। নিজেকে বড্ড চালাক ভাবিস তুই, তাই না? তোর ওই বোতলে যে আগে থেকে রাখা 2 ফোঁটা হলি ওয়াটার ছিল, তার সাথে তোর পরের ট্যাপের পানিও হলি হয়ে গেছে। ওই বোতলে তুই যদি হিসু করতিস তবে সেটাও হলি ওয়াটার হয়ে যেত। ধূর্ত সে। ফাদার কারাস আর কিছুই বলতে পারলেন না। তার এত দিনের অনুমান মিথ্যা প্রমাণিত হবে তিনি সেটা আশা করেননি। ফাদারের এরকম নিশ্চুপ মুখ দেখে ক্রিস কাঁদতে লাগলো। তখন ক্রিসের মাথার উপর একটা হাত রেখে কারাস জানালো একটা চার্চের সাথে কথা বলবেন তিনি। গোটা বিষয়টাই রহস্যময়। একবার কারাসের মনে হয় এটা একটি ভয়ঙ্কর মানসিক অসুখ, আবার পরক্ষণেই মনে হয় মেয়েটির মধ্যে শয়তান থাবা মেলে বসে আছে। ফাদার ডেমিয়ান কারাস আর একটা শেষ চেষ্টা করবে বিষয়টাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে ফেলার জন্য। ভাষা ইনস্টিটিউটের পরিচালক তার পরিচিত। তার কাছে রেগানের সমস্ত টেপগুলো দিয়ে আবিষ্কার করার চেষ্টা করবেন আসল রহস্য আসলে কি।
ক্রিসদের বাড়ি থেকে বেরিয়েই কারাস এক অপ্রত্যাশিত দৃশ্য দেখলেন। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ক্রিসের কাজের লোক কার্ল এক দৃষ্টিতে রেগানের ঘরের বন্ধ জানালাটার দিকে তাকিয়ে আছে। কারাসকে দেখে চমকে উঠে সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। কার্ল প্রথমে গেল বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে উঠে 2-3 বার বাস বদলে শহরের একেবারে দক্ষিণে এসে উপস্থিত হল। হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে থামল সেটাই শহরের সবচেয়ে দরিদ্র এলাকা। চারিদিকে জীর্ণ কদাকার সব ফ্ল্যাট বাড়ি, রাস্তার দুপাশে আবর্জনার স্তূপ। তারই মধ্যে খুব ভাঙা চূড়া একটা ফ্ল্যাটে গিয়ে ঢুকলো কার্ল। 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে আসলো। এখানে প্রায় আসে কার্ল, খুব গোপনে। শুধু আজকের দিনের ব্যতিক্রম হলো কার্লের পিছু পিছু একজন চলে এসেছে এখানে। কয়েকদিন ধরে কার্লের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল কার্লের অজান্তে, কিন্তু আজ কার্লকে অনেকটাই হাতে নাতে ধরা গেছে। কে জানে কার্লের মধ্যে হয়তো লুকিয়ে আছে এই গল্পের রহস্যের সমাধান। কার্লের সামনে এখন সে গুপ্তচর। কার্ল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কে সে জানতে চান? তার জন্য যে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে ডেমিয়ান কারাস বাকিটা দিন কাটালেন জর্জ টাউনের লাইব্রেরিতে। বিকেল নাগাদ ভাষা ইনস্টিটিউট থেকে রেগানের টেপের রিপোর্ট চলে আসবে, তারই অপেক্ষায় আছেন তিনি। সারাদিন ধরে সাইকোকাইনেটিক বিষয় সম্পর্কে যত বই পাওয়া গেল সব পড়লেন তিনি, কিন্তু রেগানের কেসের সাথে কিছুই মেলাতে পারলেন না। বিকেল 4টায় রেগানের টেপের রিপোর্ট চলে এলো তার হাতে। এই ফলাফল তিনি আশাও করেননি। কি এমন আছে এই রিপোর্টে যে ফাদার ডেমিয়ান কারাসের মতো একজন শক্ত সমর্থ মানুষ এভাবে হতবিহ্বল হয়ে পড়লেন? সন্ধ্যায় ধীর পায়ে হেঁটে ফিরে এলেন বাড়িতে। বাড়িতে ঢুকতেই ফোন বেজে উঠল। রিসিভার তুলতেই ফাদার ডেমিয়ান ডিটেকটিভ কিন্ডারম্যান ফোন করেছিলেন। তিনি বলছেন আমার বন্ধু বার্ক ডেনিংস পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টলি মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে। আমার মনে হয় তিনি কিছু আন্দাজ করেছেন। আমার শুরু থেকেই মনে হচ্ছিল খুনটা রেগান করেছে। আজ আমি নিশ্চিত ওরা আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে। ফাদার, আপনি কিছু করুন প্লিজ। আমার অসুস্থ মেয়েটাকে যদি খুনের দায়ে ধরে নিয়ে যায়, আপনি কিছু একটা করুন ফাদার, প্লিজ কিছু করুন। ফাদার কারাস রিসিভার নামিয়ে রাখলেন। সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। একদিকে দিন দিন বেড়ে যাওয়া রেগানের অস্বাভাবিকতা, আরেকদিকে বার্কের খুনের রহস্য। এদিকে আজ কার্লের অভাবে রেগানের ঘরের জানালার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকাটাকেও ফাদার কারাস ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছেন না। এমন কি হতে পারে না যে কোনো শয়তানের পূজারী রেগানকে দিয়ে এসব করাচ্ছে? যে বা যারা কালো জাদু চর্চা করে, কার্ল কি কোনোভাবে এসবের সাথে যুক্ত? ওই এলাকায় যে হোলি ট্রিনিটি আছে সেটার সাথে কি কার্লের কোনো যোগসূত্র আছে? কিন্তু কার্ল এমন কেন করবে? সে তো রেগানকে ছোট থেকে দেখাশোনা করছে, যথেষ্ট স্নেহ করে ওরা দুজন রেগানকে। তবে কেন এই সমস্ত ঘটনা ঘটছে রেগানের মতো একটা মিষ্টি নিষ্পাপ শিশুর সাথে? রেগানের আগের ছবিগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে ফাদার ডেমিয়ান, কিন্তু এতে করে ওর ওপর মায়া বাড়া ছাড়া আর কিছুই হয়নি। রেগানের জন্য কিছু একটা করতেই হবে, তাকে এবার সত্যি কিছু একটা করতে হবে। ফাদার কারাস তখনই বেরিয়ে এলেন বাড়ি থেকে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথে দেখা করে এক্সরসিজমের অনুমতি চাইতে হবে। ফাদার ডেমিয়ান কারাস এখন একেবারে নিশ্চিত যে এটা রেগানের কোনো মানসিক সমস্যা না। হয় কোনো শয়তানের উপর ভর করেছে, অথবা শয়তানের কোনো পূজারী ওকে দিয়ে এসব করাচ্ছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের কাছ থেকে খুব সহজেই অনুমতি পাওয়া গেল। তারপর তিনি গেলেন বিশপের কাছে। বিশপ গভীর মনোযোগের সাথে কারাসের সব কথা শুনলেন। বিশপকে ফাদার কারাস বোঝাতে সক্ষম হলেন যে রেগানকে সুস্থ করবার জন্য এখনই এক্সরসিজমের সবচেয়ে ভালো পথ। কিন্তু বিশপ চাইলেন ফাদার কারাস যেন কোনো অভিজ্ঞ লোক সাথে নেন। তিনি একজনের কথা বললেন, ফাদার মেরিন, যিনি এতদিন ইরাকে আর্কিওলজিস্ট হিসেবে কাজ করছিলেন, কিন্তু কোনো একটা অজানা কারণবশত
তিনি ফিরে এসেছেন সবকিছু ছেড়ে, সব কাজ বন্ধ করে দিয়ে। তার মেরিল্যান্ডের উডস্টকের ঠিকানায় অল্প কথায় বিস্তারিত জানিয়ে একটা টেলিগ্রাম করে দিল ফাদার কারাস। পরদিন সকাল, উডস্টক সেমিনারে বৃদ্ধ ফাদার মেরিন মৃদু পায়ে হাঁটছিলেন। বড় বড় গাছে জায়গাটা ছায়াচ্ছন্ন। ফাদার মেরিন লক্ষ্য করলেন সেমিনারের এক ছাত্র তার দিকেই আসছে। ছাত্রটি টেলিগ্রামের একটা লাল খাম ফাদার মেরিনের হাতে দিল। ফাদার মেরিন মৃদু হেসে তাকে ধন্যবাদ জানালেন, কিন্তু টেলিগ্রামটা তিনি পড়লেন না। পকেটে রেখে আগের মতোই তিনি হাঁটতে থাকলেন। তিনি জানেন টেলিগ্রামে কি লেখা আছে। অনেকদিন ধরেই তিনি এর জন্য প্রতীক্ষায় ছিলেন। দেখা হবে, আবার দেখা হবে। ছোট্ট একটা পাখি গলা কাঁপিয়ে গান করছে। ফাদার মেরিন গাঢ় ভালোবাসা নিয়ে পাখিটার দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। এদিকে গত রাত থেকে কার বাড়ি ফেরেনি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ক্রিস এত সব দুশ্চিন্তা একসাথে না নিতে পেরে কার্লের দায়িত্ব ডিটেকটিভ উইলিয়ামকে দিয়ে দিয়েছে। মিসেস ম্যাকনিল। হ্যাঁ, আপনি? মিসেস ম্যাকনিল, আমি ফাদার মেরিন। আপনি আপনি ফাদার মেরিন? ফাদার, আমি বুঝতেই পারিনি যে আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো পরশু নাগাদ আসবেন। আমি খুবই দুঃখিত ফাদার, আমার জন্য আপনাকে সব কাজ ফেলে ছুটে আসতে হয়েছে। এসব ভাববেন না মিসেস ম্যাকনিল। ধরে নিন আমি এই ডাকের জন্যই অপেক্ষা করছিলাম। ফাদার ডেমিয়েন কি এসেছেন? আপনি কি রাতের খাবার? আমাকে নিয়ে ভাববেন না, আমি কিছু জিনিসের নাম লিখে দিচ্ছি। এগুলো দয়া করে ফাদার ডেমিয়েনকে বলে আনিয়ে নিন। কি লাগবে বলুন, আমি আনিয়ে নিচ্ছি। 2টি প্রার্থনার বই আর হলি ওয়াটার। কিছুই নেবেন না? চা কিংবা কফি? কিছু লাগবে না মিসেস ম্যাকনিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মেয়ে কোথায়? ঘরে, ওপরে। ও কি জেগে আছে? হ্যাঁ, এখনো জেগে আছে। ঘুমের সর্বোচ্চ ডোজেও আর কাজ হচ্ছে না। ভালো, জেগে থাকাই ভালো। মনে মনে প্রার্থনা করুন আজ রাতের মধ্যেই যেন আপনাদের সমস্যা মিটে যায়। তার আগে বলুন আপনার মেয়ের পুরো নাম কি? রেগান টেরেসা ম্যাকনিল। বাহ, চমৎকার নাম। তাহলে এসেছি শেষ পর্যন্ত। একবার যখন জিতেছি তখন আর হারার কোনো প্রশ্নই আসে না। দেখো চেষ্টা করে, আমাকে দেখো চেষ্টা করে। আমাকে শেষ করতে হলে এই রেগান কুত্তিটাকে আগে শেষ করতে হবে। এর আগে যেভাবে আমাকে শেষ করেছিল মনে আছে তোর? আগের বারের ওই কচি খুকিটাকে বাঁচাতে পারিসনি তুই, এবারও পারবি না। দেখা যাক। এবার তাহলে বলো রেগানের মধ্যে এখন কে কে আছে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আমি আছি। আর আমার যখন যাকে প্রয়োজন পড়ছে তখন তাকে নিয়ে আসছি। পারলে টাকা, টাকা, টাকা পারলে টাকা। হাজার হাজার অতৃপ্ত আত্মাকে আমি এখন রেগানের মধ্যে নিয়ে আসতে পারি। এত
এতগুলো শয়তানকে তুই একসাথে থামাতে পারবি? শয়তান তো একটাই, সেটা হলে তুমি। তোমাকে শেষ করলেই বাকি সব এমনি এমনি শেষ হয়ে যাবে, এর আগের বার যেমন শেষ হয়েছিল। আমি বেশ কিছুদিন আগেই টের পেয়েছিলাম যে তুমি আবার ফিরে আসবে। তোমার সাথে তাই লড়াই করার জন্য প্রস্তুত আমি। ইরাকে শয়তান পাজুজুর মূর্তিটা যখন খুঁজে পাই তখনই আমি সব টের পেয়েছিলাম। এবার বলো, রেগানের মধ্যে কিভাবে এলে তাই বলো। আমার মূর্তিটা যখন আবার উদ্ধার হলো তখন আমি আবার পুনর্জন্ম লাভ করি। আর এই এলাকার হলি ট্রিনিটিতে তখন চলছে শয়তানের উপাসনা। আর এদিকে রেগান তার ওয়াইজা বোর্ড নিয়ে ব্ল্যাঙ্কেটের চেষ্টা করছিল। এর থেকে বড় আর কোন সুযোগ টাকা লাগে নাকি ফিরে আসার? প্রথমে ওর বন্ধু হয়ে ওর মধ্যে ভর করি, তারপর কি হয়েছে না হয়েছে তা তো এতক্ষণে তুমি জেনে গিয়েছো নিশ্চয়। জেনেছি। এখন তুমি তোমার নিজের শেষ দেখার জন্য প্রস্তুত হও। তুই প্রস্তুত হ। তুই তুই এবার তুই মরবে। আমি বলছি তুই মরবে। আমি বলছি তুই মরবে। আর এই মেয়েটাকেও মেরে ফেলবি। তুই দেখিস, তুই মেরে ফাদার মেরে নিচে নেমে এলেন। ফাদার কারাসের ফিরতে ঘন্টা 2 সময় লাগলো। এসে দেখলেন ফাদার মেরিনের ঘর অন্ধকার। ভাবলেন হয়তো ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন। নিঃশব্দে ঘরে ঢুকলেন কারাস। না, ঘুম নয়, ফাদার মেরিন প্রার্থনা করছেন। শান্ত সমাহিত ভঙ্গি। কারাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন, কি করে মানুষ এত গভীরভাবে ঈশ্বরের সান্নিধ্য পায়? কোত্থেকে আসে এত সমর্পণ? ফাদার কারাস অবাক হয়ে ফাদার মেরিনের দিকে তাকিয়ে থাকলেন। এই দুর্বল বৃদ্ধ লোকটার মধ্যে কি এক প্রচন্ড ক্ষমতা লুকিয়ে আছে, স্পষ্ট অনুভব করা যায় সেটা। ফাদার মেরিন প্রার্থনা শেষ করে উঠে পড়লেন। 2 ফাদার দুজনের দিকে তাকিয়ে স্মিত হাসলেন। আপনি বুঝি ফাদার ডেমিয়ান কারাস? জি ফাদার, আপনার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। আমারও। আমি যেসব জিনিস আনতে বলেছিলাম সেগুলো? জি ফাদার, সবই এনেছি। একটা সোয়েটারও এনেছি আপনার জন্য। মেয়েটার ঘর অসম্ভব ঠান্ডা। ভালো করেছেন, ধন্যবাদ। আপনি কি প্রস্তুত? সব নিয়ম কানুন জানেন তো? জি ফাদার, জানি। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, বিষয়টা খুব জরুরি। শয়তানের কথার কোনো উত্তর দেবেন না। মনে রাখবেন, শয়তান মিথ্যাবাদী, কিন্তু তার সমস্ত মিথ্যাই সত্য দিয়ে ঢাকা। কাজেই বোঝা যাবে না যে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। সে চেষ্টা করবে আমাদেরকে মানসিকভাবে পঙ্গু করে দিতে। খুব সাবধান থাকবেন। আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান? না ফাদার, তবে রেগানের ইতিহাস সম্পর্কে কিছু যদি জানার থাকে আপনার। আমি জানি, আমি সব জানি। এমনকি এটাও বুঝতে পারি
শয়তান কোন কথাটা সত্যি বলছে আর কোন কথাটা মিথ্যা। কাজেই আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি নিজেকে সামলিয়েন। চলুন আমরা শুরু করি। নিখোঁজ হবার ঠিক এক রাত পর কার্লকে পাওয়া গেল শহরের রিমান্ড সেলে। কার্ল আসলে নিখোঁজ হয়নি, তাকে এখানে আটকে রাখা হয়েছিল। যে ব্যক্তি কার্লের পিছু নিয়েছিল সে আর কেউ নন, ডিটেকটিভ উইলিয়াম কিন্ডারম্যান। দুজন এখন সামনাসামনি মুখোমুখি। রেগান লক একটা জিপ বের করে শুয়ে আছে। ঘন কালো রঙের একটা জিপ, মুখ থেকে অনেকখানি বেরিয়ে আছে, চোখ দুটো জল জল করছে। ভারী গম্ভীর গলায় রেগান বলল, তোরা এসেছিস, তোরা আবারও এসেছিস। দে দে, ছিটিয়ে দে তোর পেচ্ছাপ এই মেয়েটার গায়ে ছিটিয়ে দে। চুপ চুপ। হে পরম ঈশ্বর, হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে প্রভু। ফাদার কারাস, প্রার্থনার বই খুলে আপনিও পড়া শুরু করুন। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে প্রভু। হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের, যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু। মারা যাবো, মরে যাবো মা। চারিদিকে শূন্যতা, আমার ভয় করে মা। কি মিষ্টি, কি মিষ্টি রক্ত, শরীরের রক্ত কি মিষ্টি। ডেমি, 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 ডেমি বাবা, বাবা তুই এসেছিস ডেমি, ডেমি, ডেমি। ফাদার কারাস, আপনি ওদের কথায় কান দেবেন না। আপনি প্রার্থনায় মনোযোগ দিন, আমার সাথে বলুন। হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের, যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে ঈশ্বর। ডেমি, 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 মা, মা, তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে প্রভু। ফাদার কারাস, মনোযোগী হন। প্রস্তাবনায় অংশ নিন, আমার সাথে বলুন। শত্রুর ওপর তোমার জয় হোক, শত্রুর ওপর তোমার জয় হোক। আমার প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু। নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো শিশুটিকে,
শয়তানের হাত থেকে রক্ষা করো শিশুটিকে। দেবে বাবা, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয় বাবা, আমাকে একা রাখিস না বাবা, তুমি একটু এগিয়ে এসো মা, আমার একা ফাদার কালাস, আপনি ভুল করছেন। আপনাকে শয়তান নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। সে আপনাকে বশ করার চেষ্টা করছে। আমার সাথে বলুন, হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের, যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তি মহিমায় পবিত্র করো আমাদের। হে পরম করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। আজ আমাদের আদিম শত্রু ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, এই কুত্তিটার মরবার সময় হয়েছে এবার। কারাস, কারাস, তুই না ডাক্তার, দেখ, নারী পরীক্ষা করে দেখ। ফাদার, ফাদার যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হবে এখানে। ওর এই অবস্থার জন্য তোরা দায়ী, বুঝলি? তোরা। কিন্তু ফাদার রেগান। কথা বলবেন না প্লিজ, আমার সাথে যোগ দিন। বলুন, হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের, যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে ঈশ্বর। এই বুড়ো সারাকে এত চঞ্চল, আমি যা বলছি সব কিন্তু সত্যি। আমার কাছে আয়, তোর মায়ের সাথে কথা বলবি না? মা, দেখ, দেখা করবি না? মা, আয়, কথা বলবি না? তোরা ঈশ্বর, শুনবেন না, শুনবেন না ওর কথা। কেন করলি ডিমি? এমন কেন করলি ডিমি? আমাকে কেন একা ফেলে রেখে গেলি বাবা? কি করেছিলাম আমি? কি করেছিলাম? বাবার সাথে কেন এরকম করলি বাবা? এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। ওর কথা শুনবেন না, শুনবেন না ওর কথা। ফাদার মেরিন, ফাদার মেরিন, ফাদার মেরিন, ফাদার মেরিন, মেরিন। ঈশ্বর, রক্ষা করো পরম করুণাময়। এবার তোর পালা, এবার তোর পালা। আগে বলতো, তোকে আগে শেষ করব নাকি রেগানকে? আমি তোমার কাছে আমার নিজেকে সমর্পিত করছি। এসো, এসো, এসো। এই তো এতক্ষণে বেটা লাইনে এসেছে। বল, বল, তুইও আমার পূজা করবি? হ্যাঁ, হ্যাঁ, করবো, করবই তো, করবই তো। তবে হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের, রক্ষা করো যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করছে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, শত্রুর উপর তোমার জয় হোক, শত্রুর উপর তোমার জয় হোক। আমার প্রার্থনা গ্রহণ করো প্রভু, নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো এই শিশুটিকে। তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ মা। আমার চোখ
অনেকদিন পর মনে হচ্ছে আমার অনেক শান্তি, অনেক শান্তি মা। ফাদার মেরিন, ফাদার কারাস, ওরা কি? ও নো, হায় ঈশ্বর! ফাদার মেরিন আর ফাদার কারাসের মৃত্যুর 6 সপ্তাহ পর ডিটেকটিভ কিন্ডারম্যান তার রিপোর্ট পেশ করল। এতদিন পর্যন্ত বোঝা যায়নি যে আসলে সে কি করতে চাচ্ছে। সে চাইলেই রেগানকে অ্যারেস্ট করাতে পারত, কিন্তু তার রিপোর্টে বার্গ ডেনিংস এর মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পা ফসকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, যেটি একটি শোচনীয় দুর্ঘটনা। কিন্তু আসলে রেগানের মধ্যে বাস করা শয়তানটাই বার্গকে জানালা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। আর রিপোর্টে ফাদার মেরিনের মৃত্যুটাও খুব অস্বাভাবিক। এই বয়সে এক্সরসিজমের মতো মানসিক চাপ না নিতে পেরে হার্ট অ্যাটাকে মৃত্যু। আর ফাদার ডেমিয়ান কারাস ফাদার মেরিনের মৃত্যু দেখে মানসিক ভারসাম্য হারিয়ে জানালা দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে। এই দুটি মৃত্যুই ডিটেকটিভ কিন্ডারম্যান নিজ চোখে ক্রিসদের বাড়ির সামনে দাঁড়িয়ে দেখেছে। কিভাবে ফাদার মেরিন মারা গেলেন, কিভাবে ফাদার কারাস নিজের মধ্যে রেগানের ভেতরে থাকা শয়তানটাকে সম্মোহিত করে নিল, তারপর জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল শুধুমাত্র শয়তানটাকে শেষ করবার জন্য। দুইজন অসাধারণ মানুষ যদি একটি শিশুকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে, তবে ডিটেকটিভ কিন্ডারম্যানও সেই শিশুটিকে একটা শয়তানের কার্যকলাপের শাস্তির দণ্ডে দণ্ডিত করতে পারে না। এটা ফাদারদের সাথে এবং রেগানের সাথে অন্যায় করা হবে। এদিকে ক্রিস তার বাড়িটা বিক্রি করে দিয়েছে। সে ফিরে যাচ্ছে তার স্বামীর কাছে। হাওয়ার্ড নিতে এসেছে ওদেরকে। ওদের হাসি খুশি মুখ দেখে এখন বিশ্বাসই হয় না কি প্রচন্ড দুঃস্বপ্নের দিন কাটিয়েছে তারা। আশা করা যায় সামনের দিনগুলো ওরা অনেক ভালোভাবেই কাটাবে, আর কোনো শয়তানের ছায়া হয়তো পড়বে না ওদের জীবনে। কুয়াশা কুয়াশা কুয়াশা। শুনছি কুয়াশার সাথে আছি আমি আরজে শারমিন। আর শেষ হয়ে গেল আজকের আয়োজন, অর্থাৎ এক্সরসিস্টের সেকেন্ড পার্ট।